ভারত থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস। আজ বৃহস্পতিবার বেলা 11:15টায় নয়াদিল্লি থেকে এক সপ্তাহ পর ঢাকায় ফেরেন তিনি। যে স্বদনটা আসতেছে বহির্বিশ্ব থেকে বা আন্দোলন থেকে, যে স্বদনটা আসতেছে আওয়ামী লীগের কাউকে খুঁজে পাবেন না। আর 7 তারিখে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, যারা বুঝে আওয়ামী লীগ, এরা সবাই কিন্তু জানে, কিন্তু মুখ দিয়ে প্রকাশ করতেছে না। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নাক গলানো উচিত নয়, এমনই একটা নিউজ প্রচার করেছে ভারতের দ্য টেলিগ্রাফ পত্রিকা। দ্য টেলিগ্রাফ একটা ইংরেজি পত্রিকা, এটা ভারতের জনপ্রিয় 8টা পত্রিকার ভিতরে একটা। দর্শক, নির্বাচনকে সামনে রেখে পিটার ডিহাস, মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস কেন ইন্ডিয়া গিয়েছিল এবং সে ভারতে গিয়ে কি করেছে সে বিষয়ে একটি ভিডিও থাকবে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় কিছু গুঞ্জন শোনা গেছে যে ভারতের পিটার ডিহাস গিয়েছেন বিএনপির নির্বাচনকে ঠেকাতে, বিএনপিকে সমর্থন করতে। সেই বিষয় নিয়ে পিটার ডিহাস আসলে ভারত থেকে এসে কী বার্তা দিয়েছে আজকের এই ভিডিওতে দেখাবো। এবং ভারতের কিছু মিডিয়াতে প্রকাশ করছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে যেতে ভারত নাক গলায়। সেই বিষয় নিয়ে কিন্তু ভারতের বেশ কয়েকটা মিডিয়াতে তারা এই সংবাদগুলো প্রচার করতেছে। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো যে পিটার ডিহাস কোন কারণে গিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের নিউজগুলা কি বলতেছে বাংলাদেশের নির্বাচন নিয়ে, সে বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভারত থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস। আজ বৃহস্পতিবার বেলা 11:15টায় নয়াদিল্লি থেকে এক সপ্তাহ পর ঢাকায় ফেরেন তিনি। গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে তথ্য জানা গেছে, এর আগে গত 22 ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর 12:30টায় একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পিটার হাস। যদিও ইতিপূর্বে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন রাষ্ট্রদূত হিসাবে পিটার হাসের চলাচলের কার্যক্রমের একটি সীমানা আছে, আমরা বিশ্বাস করি তিনি সেটা মেনে চলবেন। একই সঙ্গে নির্বাচনে পর্যবেক্ষক নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয় বলে জানান তিনি। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচন নিয়ে যত বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যত অপবাদ ছড়ানো হয়েছে, সেখানে কিন্তু অনেকে ভেবেছিল বিদেশি পর্যবেক্ষকরা সাড়া দেবেন না, কিন্তু ইতিমধ্যে শতাধিক পর্যবেক্ষক সাড়া দিয়েছেন। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চায় পুরো বিশ্ব। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটির এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা তাদের সঙ্গে একমত। নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যা বলেছে আমরাও তাই চাই। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত হিসাবে তার আচরণের সীমা মেনে চলবেন বলে আশা করে সরকার। একজন বিদেশি রাষ্ট্রদূত হিসাবে পিটার হাস নিজের সীমার মধ্যে থাকবেন। তিনি আওয়ামী লীগের পক্ষ নিক, এমনটি যেমন আমরা চাই না, তেমনি অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ নিক, সেটাও প্রত্যাশিত নয়। প্রসঙ্গত, বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরে বেশ ধরঝাপ করতে দেখা গেছে মার্কিন রাষ্ট্রদূতকে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তিনি। এর মধ্যে সস্ত্রীক শ্রীলঙ্কা ভ্রমণ করেছেন পিটার হাস। যে স্বদনটা আসতেছে বহির্বিশ্ব থেকে বা আন্দোলন থেকে, যে স্বদনটা আসতেছে আওয়ামী লীগের কাউকে খুঁজে পাবেন না। আর 7 তারিখে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, যারা বুঝে আওয়ামী লীগ, এরা সবাই কিন্তু জানে, কিন্তু মুখ দিয়ে প্রকাশ করতেছে না। এই বাংলাদেশের কিছু কিছু ভাইয়েরা বলে যে 15 সালে নাকি আর 7 দিন আন্দোলন ধরে রাখতে পারলে এই সরকারের পতন হতো। যদি সেই সময় পতন হতো, 5 বছর পরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতো। কিন্তু এখন আওয়ামী লীগ যে জায়গায় দাঁড়াইছে, এখন যদি আওয়ামী লীগের ভিতর থেকে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায়, 5 বছর থেকে শুরু করে 90 বছরকার যেগুলো লোক জীবিত আছে আওয়ামী লীগে, এরা জীবিত থাকতে আওয়ামী লীগের ক্ষমতা দেখতে পাবে না। আওয়ামী লীগ যে জায়গায় দাঁড় করাইছে, আবার দলীয় লোকজন যেভাবে যে সব সেকশনে যেভাবে বসাইছে আওয়ামী লীগের, অতীত ইতিহাস বিচার বিশ্লেষণ করে দেখা যায় এত বড় ইমানদার আওয়ামী লীগের ভিতরে নাই। স্বদনে বলে কাউকে খুঁজে পাওয়া যাবে না। যে স্বদনটা আসতেছে বহির্বিশ্ব থেকে বা আন্দোলন থেকে, যে স্বদনটা আসতেছে আওয়ামী লীগের কাউকে খুঁজে পাবেন না। আর 7 তারিখে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, যারা বুঝে আওয়ামী লীগ, এরা সবাই কিন্তু জানে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নাক গলানো উচিত নয়, এমনই একটা নিউজ প্রচার করেছে ভারতের দ্য টেলিগ্রাফ পত্রিকা। দ্য টেলিগ্রাফ একটা ইংরেজি পত্রিকা, এটা ভারতের জনপ্রিয় 8টা পত্রিকার ভিতরে একটা, একটা ইংরেজি পত্রিকা হয়ে। তো এটার কলামের একটা গুরুত্ব আছে। এবং দর্শক, একটা ব্যাপার হচ্ছে কি জানেন, মানে আমাদের বাংলাদেশে যেমন বুদ্ধিজীবীরা বিক্রি হয়ে গিয়েছে, ভারতে কিন্তু এরকম বিক্রি হয়নি। আমি এই লন্ডনে ভারতের
প্রচুর লোকের সঙ্গে আমার সম্পর্ক, এবং এই লন্ডনে না এলে বোধহয় এত ভারতীয় সঙ্গে সম্পর্ক হতো না। এই লন্ডনে ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তানি সব দেশের লোকই আছে, সেই সূত্রে পরিচয়। ভারতীয়রা খুবই ভালো, তারা নাইস পিপল। হয়তো ভারত সরকারের দৃষ্টিভঙ্গি বা বাংলাদেশের ক্ষেত্রে বা হাসিনাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে ভারত সরকারের যে অপতৎপরতা, এগুলো আমরা অবশ্যই বিরোধী, কিন্তু ভারতের সাধারণ জনগণ কিন্তু অত্যন্ত ভালো। এবং ভারতে এমন অনেক বুদ্ধিজীবী আছেন, তারা প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে কথা বলেন, তারা বিক্রি হয়ে যাননি। নরেন্দ্র মোদী সংবাদ সম্মেলন করেন না, কারণ তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পারবেন না। শেখ হাসিনা করে কি, তার পোষা সাংবাদিককে নিয়ে এসে তিনি যে প্রশ্নগুলো শুনতে চায় ওই সাংবাদিককে দিয়ে সেই প্রশ্নগুলি করায়। তো এ হচ্ছে কি বাস্তবতা। তো এই ভারতের টেলিগ্রাফ পত্রিকা একটা নিবন্ধ লিখেছে, আমি একটু পড়ে শোনাই। এবং মানব জমিনকে ধন্যবাদ, মানব জমিন এটার অনুবাদ করেছে। সেখানে হেডলাইন করেছে যে বাংলাদেশ রাষ্ট্র নির্বাচন এবং ভারতের দৃষ্টিভঙ্গি। এখানে লিখেছে যে বাংলাদেশ তার পরবর্তী সরকার বেছে নিতে 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে নির্বাচন করতে প্রস্তুত। তবুও ভোট দেওয়ার আগেই ভোটের বৈধতা নিয়ে বা ভোটের আগে যে অনুশীলন, সে অনুশীলনের বৈধতা নিয়ে প্রশ্নগুলি দেশের গণতন্ত্রকে অস্থিতিশীল করার হুমকির মুখে দাঁড় করায়। সতর্ক না হলে ভারতও বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েনে জড়িয়ে যেতে পারে। এখানে লিখেছে যে ভারত যদি সতর্ক না হয় তাহলে ভারতও কিন্তু বাংলাদেশের এই আভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েনে জড়িয়ে যেতে পারে। আমি তো মনে করি অলরেডি জড়িয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে জয়ের পথ প্রশস্ত হচ্ছে বলেই মনে করা হচ্ছে। মানে শেখ হাসিনা আগামী নির্বাচনে জয় লাভ করবেন বলেই মনে করা হচ্ছে। না তো 100% শিওর যে শেখ হাসিনাই বিজয়ী হবে। এখানে লিখেছে যে এই জয় হবে বিজয়ীর জন্য বড় ক্ষতির মধ্য দিয়ে। দেখুন, এই জয় হবে বিজয়ীর জন্য বড় ক্ষতির মধ্য দিয়ে, মানে এই জয় হবে শেখ হাসিনার জন্য বিশাল বড় ক্ষতি। সবচেয়ে বড় বিরোধী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 7 জানুয়ারি নির্বাচন বয়কট করেছে। এটাকে ক্ষমতাসীন সরকারের জন্য গণভোটের চেয়ে কিছুটা কম করে দেখা হবে। মানে ওই যে হানা ভোট আছে না, হানা ভোট, গণভোট, মানে এই ধরনের একটা ভোট, ওই যে সবসময় বলে না শেখ হাসিনা যে জিয়াউর রহমানের সময় হানা ভোট হয়েছিল, এটা তার চেয়েও খারাপ। একই সঙ্গে এটা হবে দেশের গণতন্ত্রের জন্য শেষ পরীক্ষা। আমরা সবসময় বলি যে এইবার যদি শেখ হাসিনা টিকে যায় তাহলে শেখ হাসিনা তার পিতার মতো বাকশাল কায়েম করবে, বাকশাল প্লাস কায়েম করবে। এটা কিন্তু পত্রিকা লিখেছে। এবং আরো লিখেছে যে শেখ হাসিনা 2009 সাল থেকে ক্ষমতা রয়েছেন এবং সাম্প্রতিক মাসগুলোতে তার শাসনের বিরুদ্ধে প্রতিবাদের ক্রমবর্ধমান মাত্রা ইঙ্গিত করে যে বাংলাদেশে অনেকেই 2023 সালে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান। মানে সাম্প্রতিক বছরে শেখ হাসিনার বিরুদ্ধে যেই ক্রমাগত গণ আন্দোলন, আপনি দেখুন বিএনপি হচ্ছে হ্যামিলনের বাঁশিওয়ালা। বিএনপি শুধু বাঁশি বাজায় আর সুরসুর করে জনগণ বিএনপির সঙ্গে চলে আসে। দেখেছি তো সেই গত বছরের বিভাগীয় সমাবেশ থেকে শুরু করে ঢাকা শহরের মহাসমাবেশগুলোতে মানুষ আর মানুষ। আপনার মনে আছে যে আওয়ামী লীগ শেষ কবে 1 লক্ষ লোক জড়ো করতে পেরেছে ঢাকা শহরে? কোটি কোটি টাকা খরচ করে বাস, ট্রেন সব দিয়ে পারেনি তো, কারণ মানুষের জনসমর্থন আর আওয়ামী লীগের প্রতি নাই। তো এটা এখানে বলেছে যে সাম্প্রতিক মাসগুলোতে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদের ক্রমবর্ধমান মাত্রা ইঙ্গিত করে যে বাংলাদেশে অনেকেই 2023 সালে একটি অর্থবহ প্রতিদ্বন্দ্বিতা দেখতে পছন্দ করেন। এবং অনেক বিশ্লেষক এই নির্বাচনকে একটা ঘোড়ার দৌড় বলে উল্লেখ করেছেন। মানে অনেকে বলেছেন যে এই নির্বাচনে শুধু একটা ঘোড়ার দৌড়, ওই যে ঘোড়ার রেস হয় না, অনেকগুলো ঘোড়া দৌড়ায়, একটা ঘোড়া জয়লাভ করে। এখানে ওই রেসের মাঠে শুধু একটা ঘোড়াই আছে, সুতরাং ওই ঘোড়াটাই জিতবে। স্পষ্ট করে বলতে গেলে বিএনপির ভোট বয়কটের সিদ্ধান্তের পক্ষে তার যুক্তি যাই হোক না কেন, তা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে সহায়ক হবে না। এখানে বলছে যে বিএনপি যে কারণেই হোক তারা ভোটে আসেনি, কিন্তু বিএনপির এই ভোটে না আসাটা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কিন্তু সহায়ক না, এটা গণতন্ত্রের জন্য ক্ষতি। সুতরাং পরোক্ষভাবে টেলিগ্রাফ বলার চেষ্টা করতেছে যে যেভাবেই হোক বিএনপিকে ভোটে আনা উচিত ছিল সরকারের, বুঝিয়ে শুনিয়ে। এবং এই জন্য বাংলাদেশ সরকারই জনগণের কাছে সবচেয়ে বেশি জবাবদিহিতার মুখে। এই যে বিএনপি ভোটে আসলো না, এজন্য এই আওয়ামী লীগই কিন্তু জনগণের কাছে সবচেয়ে বেশি জবাবদিহিতার মুখে। অবশ্য শেখ হাসিনা জবাবদিহিতার থোড়াই কেয়ার করে। বিএনপির উপর দমন পীড়ন, হামলা, মামলা, এমনকি সহিংস হামলা, একাধিক গ্রেপ্তার উদার গণতান্ত্রিক মূল্যবোধের উজ্জ্বলতাকে ম্লান করেছে। মানে শেখ হাসিনা যেভাবে ক্র্যাকডাউন করতেছে সেটা উদার গণতান্ত্রিক
মূল্যবোধের উজ্জ্বলতাকে ম্লান করে দিয়েছে। এই গণতান্ত্রিক মূল্যবোধকে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে অন্তত আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছে। মানে ক্ষমতা আসার আগে এই যে গণতান্ত্রিক মূল্যবোধ, তারপরে সমান অধিকার, এগুলো কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে কিন্তু শেখ হাসিনা এগুলো নিয়ে উচ্চকণ্ঠ ছিল। এমনকি গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলোর বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা উচ্চকণ্ঠ ছিল সেই সময়। ভারত ঐতিহ্যগতভাবে বিএনপির চেয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকতে বেশি পছন্দ করে, কারণ তারা মনে করে বিএনপি ইসলামপন্থী দল এবং ভারতের সমালোচক গ্রুপগুলির সঙ্গে সম্পৃক্ত। যে বিএনপি হচ্ছে ইসলামপন্থী দল এবং বাংলাদেশে যারা ভারতকে পছন্দ করে না তারাই বিএনপি সমর্থন করে, এবং অতীতের নির্বাচন থেকে শিক্ষা। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন পিটার রিহাস ভারত থেকে এসে যে বার্তা দিয়েছেন, সে বার্তা শুনে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন কাজী মিশন ভাই, তিনি কিন্তু স্পষ্টভাবে একটি ভিডিওতে প্রকাশ করেছেন যে ভারতের গণমাধ্যম তারা বলতেছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে যেতে ভারত না গলায়, সে বিষয়ে নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা দেখেছেন। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।